পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের এক প্লাটুন কমান্ডো ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে অপারেশন চালায়। কমান্ডোরা প্রচন্ড গুলি করতে থাকে। গুলির মধ্যে বারান্দায় বেরিয়ে আসেন বঙ্গবন্ধু। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। তোমরা কি মনে করে গুলি করে কিছু পাবে? যাও তো আমাকে হত্যা করো, অকারণে আমার দেশের মানুষকে মেরো না। স্যার, নিচে নেমে আসুন। এই ছোট্ট বাড়িটিতে এভাবে গুলি করা প্রয়োজন ছিল কি? তোমরা আমার নিরীহ মানুষকে অকারণে মারছো, এর থেকে কি ফায়দা পাবে তোমরা? স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আসার আগে আমাকে জানানো হলো না কেন? সেনাবাহিনী আপনাকে দেখাতে চেয়েছিল আপনাকে গ্রেফতার করা যেতে পারে। তোমরা আমাকে গুলি করে মারতে পারো, দেশের জন্য সব ত্যাগ স্বীকারে রাজি। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। স্যার, আমাদের সাথে গাড়িতে উঠুন। ৭.৫ কোটি বাঙালিকে আজ আমি জাগাতে পেরেছি। তারা আজ ঐক্যবদ্ধ। এক মুজিবের মৃত্যুতে বাংলার স্বাধীনতা আটকে থাকবে না। হাজার হাজার শেখ মুজিব প্রস্তুত হয়ে আছে বাংলার স্বাধীনতাকে ছিনিয়ে আনতে। গাড়িতে উঠুন দয়া করে। এই দুর্যোগের রাত পেরিয়ে বাংলার জমিনে একদিন স্বাধীনতার পতাকা ঠিকই উদিত হবে। স্যার, প্লিজ। Big bird in the cage! Big bird in the cage! Move! Go!
কমান্ডিং স্টাইলে গ্রেপ্তার করে আমাকে সেনাবাহিনীর একটি জিপে তোলা হলো। সৈন্যদের উত্তেজিত কথাবার্তার মাঝে আমার কানে ভেসে আসলো কমান্ডিং অফিসারের ওয়্যারলেসে পাঠানো মেসেজ, বিগ পার্ট ইন দ্য কেস। করাচি থেকে কাল বিলম্ব না করে কঠোর গোপনীয়তায় আমাকে নেওয়া হলো লায়ালপুর শহরের কারাগারে। লাহোরের ৮০ মাইল দূরে লায়ালপুর। লায়ালপুর এক পুরো এলাকা, পাকিস্তানের উষ্ণতম স্থান। গরমের সময় এখানে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। জেলখানায় বন্দীদের জীবন তখন হয়ে ওঠে দুর্বিষহ। পাকিস্তানে কি কেন্দ্রীয় কারাগারের অভাব? কিন্তু আমাকে কোন দূরের এক জেলা শহরের কারাগারে বন্দী করে রাখলো। আসলে তাদের উদ্দেশ্যই হলো আমাকে মানসিকভাবে কষ্ট দেওয়া, আমাকে যন্ত্রণায় পিষ্ট করা। সেদিক দিয়ে লায়ালপুর খুবই যোগ্য স্থান। অসুস্থ হয়ে পড়লাম, শরীর ভেঙে যেতে শুরু করলো। কোনো ডাক্তার নাই, কোনো চিকিৎসা নাই, কোনো সেবা সহযোগিতা নাই। জেলখানা আমার জন্য দোজকখানা হয়ে উঠল। শেখ সাহেব, আমি এই কারাগারের জেলা। এখানে আপনার কষ্ট ক্লেশের কথা আমি জানি। খুব গরম লাগছে, তাই না? আমরা আপনার জন্য একটা ফ্যানের ব্যবস্থা অল্প কিছুদিনের মধ্যে করতে পারবো বলে আশা করছি। আমরা আপনাকে তাপদগ্ধ করতে চাই না। আপনার আর কিছুর প্রয়োজন আছে কি? আপনার খাবারের মেনু পরিবর্তন করার প্রয়োজন আছে কি? আপনার জন্য কি ডাক্তার ডাকবো? আশা করি আপনি ভালো থাকবেন। কি নিষ্ঠুর, কি অমানবিক এই পাকিস্তানিরা! এই নিষ্ঠুর পাকিস্তানিরাই আমাকে বাংলার মাটি থেকে ১০০০ মাইল দূরের অন্ধকার কুঠুরিতে বন্দী রেখে বাংলার মুক্তি আন্দোলনকে নাবিকবিহীন হাল ভাঙা নৌকায় পরিণত করতে চায়। কিন্তু আমি বিশ্বাস করি বাংলার মানুষ আমার দেওয়া নির্দেশ মান্য করবে। প্রতি ইঞ্চিতে তারা প্রতিরোধ গড়ে তুলবে দখলদার বাহিনীর বিরুদ্ধে। তারা আজীবন লড়ে যাবে তাদের মুক্তির জন্যে। পূর্ব পাকিস্তান কি স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে? পশ্চিম পাকিস্তানের সর্বোচ্চ শ্রেণীর কারাগারে আটক বন্দী শেখ মুজিব জীবিত ও সুস্থ আছে। তবে আজকের পর তার জীবনে কি ঘটবে তা আমি ওয়াদা করে বলতে পারবো না। তার মানে এই নয় যে কালকেই আমরা তাকে গুলি করছি। তার স্বাভাবিক মৃত্যু হতে পারে। পশ্চিম পাকিস্তানের খাবারের কারণে তার স্বাস্থ্য সামান্য খারাপ হয়েছে। এখন তাকে বাঙালি খাবার দেওয়া হচ্ছে। তার ওজন আবার বেড়েছে। তার পাইপে তার পছন্দ মতো তামাক সরবরাহ করা হচ্ছে। তিনি রোজ গাল গল্প করেন, কথার টুকরি ছোটান। বিছানা, পাখা, গরম পানির ব্যবস্থা সমেত ছোট্ট একটা ঘর তার রয়েছে। সার্বিক দেখাশোনার জন্য একজন ডাক্তার রয়েছে। দ্যাটস ইট। স্যার, আমি আমির জাহিদ, ইরানের কাহান ইন্টারন্যাশনাল পত্রিকার সাংবাদিক। ও ইরান আমাদের ঘনিষ্ঠ মিত্র দেশ। বলুন আপনার জন্য কি করতে পারে? স্যার, আমাদের ইরানি পত্রিকা শেখ মুজিব সম্পর্কে একটি এক্সক্লুসিভ রিপোর্ট তৈরি করবে। সেক্ষেত্রে স্যার, তার ভবিষ্যৎ সম্পর্কে যদি কিছু বলেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশদ্রোহের অভিযোগে তার বিচার শুরু হবে বলে আশা করছি। স্যার, তার বিচার কি সাধারণ কোনো ফৌজদারি আইনে হবে? দেশে এখন সামরিক আইন চলছে। সেক্ষেত্রে তার কি ধরনের শাস্তি হতে পারে? দেশদ্রোহের সর্বোচ্চ শাস্তি ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড। স্যার, তিনি এখন কোথায় এবং তার ভাগ্যলিখন কি হতে পারে? তার অধিকাংশ লোকজনই তো শুনেছি কলকাতায় ভালো সময় অতিবাহিত করছে। পৃথিবীর অন্য সব এলাকার লোকজনদের মতো তারাও ভালো মন্দ মিলিয়ে আছে। তিনি অন্যান্য অপরাধীদের মতো দোষী। স্যার, আমরা অসংগঠিত সূত্রে আরো শুনেছি যে তিনি কারাগারে শারীরিক এবং মানসিক অত্যাচারে উন্মাদ হয়ে আছেন এবং দিনে কয়েক ঘন্টা ধরে আবল তাবল ভাষণ দিচ্ছেন। দিস ইজ নট ফ্যাক্ট।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ প্রধান জীবিত ও সুস্থ আছেন, তার উপর কোনো ধরনের অত্যাচারই করা হয়নি। থ্যাংক ইউ। The accused Sheikh Mujibur Rahman, a 12-point charge sheet has been filed against him. Sedition, declaration of war against the government. Bengali. Yes, sir. আসামি শেখ মুজিবুর রহমান তার বিরুদ্ধে আনিত 12 দফা অভিযোগনামা দেশদ্রোহ, সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, জাতীয় সংহতি বিনষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, রাষ্ট্রের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র, মিথ্যা প্ররোচনা, প্রশাসনে অরাজকতার ইন্ধন, এমনকি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মানহানি। আমার বিরুদ্ধে অভিযোগের লম্বা ফর্দ, যার মধ্যে 6টি অপরাধের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার মানে ইয়াহিয়া আমাকে 6 বার ফাঁসি দিতে পারবে। এতে করে ইয়াহিয়া খানের আত্মারা হয়তো প্রশান্তি লাভ করবে। আমি 6 দফা ঘোষণা দিয়েছিলাম, 6 দফার উপেক্ষার পরিণতি আজ ভোগ করছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে স্বাধীনতার দিকে। আমার 6 দফার বিনিময়ে তারা যদি আমাকে 6 বারই ফাঁসি দিতে না পারল, তবে কিসের এই আদালত? ক্যাঙ্গার উপর আমার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো রাষ্ট্রদ্রোহ এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আরে তারাই তো যুদ্ধ ঘোষণা করেছে, নিজেরাই মানুষ মারবে আর উদ্দেশ্যমূলকভাবে ফাঁসাতে আমাকে সাজিয়েছে এই সাজানো নাটকের সামরিক আদালত। এই আদালতের চরিত্র এক একটা পুতুল। অর্ডার, অর্ডার। Sir, Prosecutor? yes, sir. Yes. Device prosecutor? Yes, sir. Sir, Yes. I am asking permission to play the tape recorder of the speech by Speaker His Excellency, the President and Chief Martial Law Administrator Aga Mohammad Yahya Khan. Nishane Pallavi on March 26, 1971. Proceed on, yes. Yes, proceed. এবার ইয়াহিয়া খান সাহেবের 26শে মার্চে দেওয়া ভাষণের টেপ বাজানো হবে। আদালতের নামে শুরু হয়েছে রঙ্গ তামাশা। শেখ মুজিব এদেশের ঐক্য ও সংহতির উপর আঘাত এনেছে। এই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। 12 কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে দেশপ্রেম বর্জিত ক্ষমতা লোলুপ কত মানুষ, তা আমরা হতে দিতে পারি না। আমি সেনাবাহিনীকে আদেশ দিয়েছি তাদের কর্তব্য পালন ও পূর্ণাঙ্গ কর্তৃত্ব প্রতিষ্ঠা, আর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হলো। বন্ধ করুন, বন্ধ করুন। অর্ডার, অর্ডার। ভাগা রেকর্ড বাজানো বন্ধ করুন। আমি আর এসব শুনতে চাচ্ছি না। যারা বিচারপতি, দয়া করে আমার সমর্থনকারী উকিল সাহেবকে চলে যেতে বলুন। এই বিচার প্রক্রিয়ায় আমি স্বেচ্ছায় সজ্ঞানে নিজেকে বিরত রাখছি। এই বিচার প্রক্রিয়ায় আমার কোনো উকিলের প্রয়োজন নাই এবং আমি নিজেও কোনো আত্মপক্ষ সমর্থন করছি না। দেশের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি চাওয়ার কারণে আমাকে যদি আপনারা ফাঁসিও দেন,
তবে সেই ফাঁসি আমি হাসি মুখে বরণ করে নেব। Order! Order! Sir, this is very crude, ridiculous, and contempt of court, sir. Court adjourned. স্যার, Yes. যারা ক্র্যাকডাউনের পূর্বে ঢাকায় নেগোসিয়েশনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কর্নেলিয়াস, পীরজাদা, এম এম আহমেদকে এই আদালতে হাজির করানো হোক। There is আমি no তাদের scope. জেরা করার আবেদন জানাচ্ছি। No, there is no scope. I reject your appeal. প্রসিকিউশন এ পর্যন্ত 20 জনের সাক্ষ্য গ্রহণ করেছে, যার দ্বারা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রুজু করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। সব দিক বিবেচনা করে এই মামলার আসামি শেখ মুজিবুর রহমানকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হইল। আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। আপনি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। আপনার কোনো বক্তব্য আছে? আমাকে ফাঁসি দাও, তবু তোমাদের কাছে মাথা নত করব না। দেশের মানুষের অমর্যাদা হতে দেব না। শুধু একটি অনুরোধ, একটি কথা, আমার লাশটা বাংলায় পাঠিয়ে দিও। শেখ মুজিব ভারতের চর, দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, তাকে ফাঁসি দেওয়ার জন্য এখানে আনা হয়েছে। শেখ মুজিবের মতো দেশদ্রোহীদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা উচিত। সে জেলখানা কি আর জেলের বাইরে কি, শেখ মুজিবের প্রতি রইল সকল কয়েদিদের পক্ষ থেকে তীব্র ঘৃণা। পাকিস্তানকে আমরা ভালোবাসি। পাকিস্তানের বুকের উপর বসে দেশের বিরুদ্ধে কাউকে ষড়যন্ত্র করতে আমরা দিব না। এই ষড়যন্ত্রকারীদের কয়েদিরাও ক্ষমা করবে না। প্রয়োজনে জেলের ভিতরেই তাকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। তাকে জনমের তরে শিক্ষা দিতে হবে। শেখ, 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 আপনি কি জেগে আছেন? এই, আপনি আপনি কেমন আছেন? এই এই আমি কি এই মুহূর্তে আপনার কোনো উপকারে আসতে পারি? আর আর একটা কম্বল
দেবো? এক কাপ চা খাবেন? বলুন বলুন তাড়াতাড়ি। না, আমার জন্য তোমাকে কিছুই করতে হবে না। আপনি নিজেকে কখনো অসহায় ভাববেন না। এই সব মানুষ সমান হয় না। শুনেছি ইস্ট পাকিস্তানে তুমুল যুদ্ধ চলছে। ওরা বলে যুদ্ধ নাকি খুব শীঘ্রই থেমে যাবে। শেখ, আপনার তো শুভদিন সামনে। হ্যাঁ, আপনার শুভদিন সামনেই। অনেক খারাপ মানুষের মধ্যে কিছু ভালো মানুষ থাকে। এই কয়দিকে দেখে আমার তাই মনে হয়েছে, কিংবা এটা কোনো নতুন চালও হতে পারে। এই কয়দিকে দিয়ে ওরা হয়তো আমার বিরুদ্ধে খেলছে। একদিন দেখা যাবে এই কয়েদির হাতের লুকানো ছুরি দ্বারা আমার জীবন হয়তো চলে গেল। কাকে বিশ্বাস করা যাবে, কাকে করা যাবে না, এটা চিরদিনের মতো একটা রহস্য। জীবন না হারানোর আগ পর্যন্ত যার কোনো সমাধান হয় না। শেখ, 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 এই যে আপনার জন্য কম্বল নিয়ে এসেছি। না, আমার কম্বল লাগবে না। আর রেখে দিন, এখানে তো অনেক শীত। আমার কম্বল আছে। আচ্ছা, এই সরকার আপনার উপর যে নির্যাতন চালাচ্ছে, কি করে আপনি এখনো বেঁচে আছেন? দেশের মানুষের ভালোবাসাই আজও আমাকে বাঁচিয়ে রেখেছে। আর জানেন তো, এই জেল সুপার অন্য সব কয়েদিদের আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। জানি। তুমি খেপনি তো আমার উপর। দেখুন শেখ সাহেব, এই সবাই তো আর একরকম হয় না। তবে আপনি কিন্তু সাবধানে থাকবেন। হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন। এই কি এটা? এই যুদ্ধ চলছে তো, এটা বাংকার শেল্টার নেওয়ার জন্য। যদি কখনো বোমা এসে পড়ে, এখানে টুপ করে লাফ দিয়ে আত্মরক্ষা করবেন। শেখ, আসলে ওইটা একটা কবর। আপনি যদি রাতের বেলা বের হন, ওরা আপনাকে মেরে এখানে কবর দিয়ে দেবে। কবর পাই না। আমি জানি ওরা আমাকে ফাঁসি দেবে। আমার ফাঁসির বিনিময় হলেও যদি বাংলার স্বাধীনতা অর্জিত হয়, তবে আমি নিজেকে ধন্য মনে করব। আমি জানি আমার বাংলাদেশ একদিন স্বাধীন হবে। যে বাংলার দামাল ছেলেরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, সেই বাঙালি জাতিকে কেউ কখনো দাবায় রাখতে পারবে না। স্যার, নোটিশ আছে, আপনার সেল থেকে বেরোনো নিষেধ।
নিষেধ যখন তখন বের হব না। একজন জীবন্ত মানুষ নিজের কবর দেখার পর তার বার কি করবার থাকে? মৃত্যুর অপেক্ষা করা ছাড়া। আমি অপেক্ষা করছি আমার মৃত্যুর জন্য। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে চারিদিক, ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে যেন চারিদিক। শেখ 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 ওরা ওরা এসেছে। ঠিক আছে, আমি ভয় পাই না। এই এই গার্ডের সংখ্যা 2 জনের পরিবর্তে 4 জন, আর ওই সবার হাতে রাইফেল 4-5 দাঁড়িয়ে আছে। আর ওই ওই একটু সামনে মেশিন গান থাক রয়েছে একটা কনভয়। আজই হয়তো আমার শেষ দিন। কি বা যায় আসে তাতে? আমার বিশ্বাস সর্বশক্তিমান আল্লাহর উপর, হায়াত বোধ তারই উপর নির্ভরশীল। আচ্ছা, আর, এখন কত রাত হবে? 2টা কিংবা 3টা। এত শীত কেন? বেশ কনকনে শীত। শীত শীত মুদিব সাহেব, চলুন। আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে 2 বার মরে না। আবার যদি মৃত্যু এসে থাকে, আমি হাসতে হাসতে চলে যাব, তবু তোমাদের কাছে ক্ষমা চাইব না। যাবার সময় সমস্ত পৃথিবীকে বলে যেতে চাই, জয় বাংলা, স্বাধীন বাংলা। বাংলা আমার ভাষা, বাঙালি আমার জাতি, বাংলার মাটি আমার চিরস্থান। আমাদের হাতে সময় খুবই কম, তাড়াতাড়ি চলুন। আমাকে হত্যা করে কবরে না, আমার লাশটা বাংলায় পাঠিয়ে দিন। যে বাংলার আলো বাতাসে আমি বড় হয়েছি, সেই বাংলার মাটিতে আমি চিরনিদ্রায় শায়িত থাকতে চাই। মুজিব সাহেব, আমি প্রিজন গভর্নর হাবিব আলী, আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আপনাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এসেছি। কারণ এখানে কমান্ডো আসতে পারে, তারা আপনাকে হত্যা করবে। আপনি আমার উপর আস্থা রাখুন। দেখুন, খোদা বড়ই মেহেরবান। আপনাদের হাতে আমি এখন বন্দী, আপনারা যা খুশি তাই করতে পারেন। এভাবে বলবেন না মুজিব সাহেব। আপনাকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আমরা একটা ট্রাকের ব্যবস্থা করে রাখছি। আপনার কাছে একটা বিশেষ অনুরোধ, আপনি ট্রাকে উঠার সাথে সাথে দয়া করে শুয়ে পড়বেন। কেন? পরে বুঝতে পারবেন। আপনি নিশ্চিত থাকুন, আপনার কোনো ভয় নেই। তাড়াতাড়ি চলুন। দাঁড়ালেন যে, গাড়িতে উঠুন। ভয় নেই, আমি আপনার সাথেই যাচ্ছি। মুজিব সাহেব, আসুন।
আলভারেজ, আমার বাড়িতে আপনাকে স্বাগত। আপনি এখন অবস্থান করছেন মিয়ানওয়ালি কারাগার থেকে 36 কিলোমিটার দূরে এবং অনেকখানি নিরাপদ। আমি কি আমার স্ত্রীকে একটা টেলিফোন করতে পারি? না, আমার একমাত্র দায়িত্ব আপনার জীবন রক্ষা করা। আপনি টেলিফোন করতে পারবেন না। আমি কি খবরের কাগজ পড়তে পারি? না। আমি কি এক কাপ চা পেতে পারি? নিশ্চয়ই। এটাও কারাগার। পার্থক্য শুধু ভালো বিছানা, শীত নিবারণে কিছু গরম কাপড়। এখানে রেডিও আছে কিন্তু শুনতে পারবো না, পত্রিকা আছে কিন্তু পড়া নিষেধ। স্টেট গানধারী গার্ডরা এসে এখানে পালাক্রমে ডিউটি দেয়। শোবার ঘরে একজন গার্ড সব সময় দাঁড়িয়ে থাকে। হাবিব আলীর বাংলো মিয়ান আলী কারাগারের আরেকটা রূপ মাত্র। মুজিব সাহেব, আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি তো এখন দিন আর বছরের কোনো হিসাবই অনুভব করতে পারি না। 25শে মার্চ রাতে আমাকে বন্দি করা হলো। এরপর থেকে শরীরের উপর মনের উপর প্রচন্ড চাপে আমি অসুস্থ হয়ে পড়ি, কিন্তু মনোবল হারাইনি। এভাবেই দিন আর মাস কেটে গেছে। এখন শুনি 71 সাল শেষ, নতুন একটা বছরের শুরু। 1 জানুয়ারি 1972। ভাববেন না, পরিস্থিতি সম্ভবত আপনার অনুকূলে। আজ বিকেলে একটা স্টাফ কার এসে আপনাকে শাহুল্লাতে নিয়ে যাবে। শাহুল্লা রাওয়ালপিন্ডির কাছে, 25 মাইলের ডিস্টেন্স। আপনি নিশ্চিন্তে চলে যাবেন। কেন? কোথায় নিয়ে যেতে চায় আমাকে? আমাকে কোনো প্রশ্ন করবেন না, শুধু একটা প্রশ্নের উত্তর দিন। বলুন। আমার দেশের অবস্থা কি? বলতে পারবো না। তবুও বলুন, কেমন আছে আমার দেশ? দেশের জনগণ ভালো আছে তো তারা? মুজিব সাহেব, কিচ্ছু বলতে পারবো না। আবার কোথায় নিয়ে যেতে চাই কে জানে। 25শে মার্চ রাতে আমাকে বন্দি করা হলো। সেই সময় থেকেই যুদ্ধের ময়দানে আছে আমার দেশের জনগণ। তখন থেকে জানতে পারিনি কোথায় আছে আমার পরিবার, আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমার সহযোদ্ধারা। বেঁচে আছে নাকি মরে গেছে জানার কোনো উপায় নেই। স্টাফ কারের শব্দ শুনে মনে হচ্ছে চলে এসে পড়েছে। আবার কোথায় নিয়ে যেতে চায় আমাকে? আমি তোমাকে চিনি। কি তুমিও বন্দী নাকি? আমাকে চিনলেও আমার আসল পরিচয়টা তো আর জানেন না। তোমার আবার কি নতুন পরিচয়? আই অ্যাম প্রেসিডেন্ট অফ পাকিস্তান। তুমি কিভাবে প্রেসিডেন্ট হলে? আমি তো তোমার থেকে 2 গুণ বেশি ভোট পেয়েছি। তাহলে আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যান। এর উত্তর আমি তোমাকে অনেক আগেই দিয়ে দিয়েছি। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি চাই বাংলার মানুষের অধিকার। For your information, I am not only the president of Pakistan, also Chief Marshal Law Administrator. হাসছেন কেন? আমি বুঝতে পারি একজন প্রেসিডেন্ট সিভিলিয়ান হতে পারে, কিন্তু আমি অবাক হই যখন শুনি একজন সিভিলিয়ান প্রধান সামরিক আইন প্রশাসক।
দ্যাট ইজ পসিবল ইন পাকিস্তান। কেমন আছেন মুজিব সাহেব? তোমরা যেমন রেখেছো। এই ঝড় বৃষ্টির মধ্যেও আমি আপনাকে দেখতে এসেছি। আমাকে কেন শুধু শুধু দেখতে এলে? কেন নয়, আমরা তো পুরনো বন্ধু, একসঙ্গে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। কি যাইনি? মাঝখানে ইয়াহিয়া আপনাকে গ্রেফতার করল, আর আমরা বেশি দূর এগোতে পারলাম না। আজ পরিস্থিতি আমাকে বাধ্য করেছে পাকিস্তানের প্রেসিডেন্ট হতে। ইয়াহিয়া খান বিদায়? বিদায়, তবে এখানেই শেষ নয়। আমি তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছি, তার ট্রায়ালের ব্যবস্থা করা হচ্ছে। তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে। পাপ তো আর কম করেনি, দেশের অর্থনীতির 12টা বাজিয়েছে, আমাদের গর্বের ধন পাকিস্তানের সেনাবাহিনীকে ধ্বংস করেছে। তাকে ঝোলানোর মতন সমস্ত প্রমাণাদি আমার কাছে আছে। তুমি শুধু বলো, আমি কি মুক্ত, না আমি মুক্ত কিনা? আপনি অবশ্যই মুক্ত, তবে পুরো মুক্ত নন। আরও কিছু সমস্যার সমাধান হওয়া দরকার। আমি আপনার সাহায্য চাই। আমি সবেমাত্র প্রেসিডেন্ট হয়েছি। আমি কি মুক্ত? আপনি মুক্ত হলেও আপনাকে এখানেই থাকতে হবে। আরও কিছু সমস্যার রয়ে গেছে। আমি আপনার সাহায্য চাই। আমি আপনাকে আমার পাশে দেখতে চাই। মিস্টার ভুট্টো, আমি কি একজন বন্দী অথবা মুক্ত মানুষ? আপনি একজন বন্দীও না, আবার মুক্ত মানুষও না। তাহলে আমি এখনো মুক্তি পাইনি? আমি কথা দিচ্ছি, আপনি মুক্তি পাবেন। কিন্তু আমি তো এই মুহূর্তে আপনাকে বাইরে ছুঁড়ে ফেলতে পারি না, তাতে আপনার নিরাপত্তা বিঘ্ন হবে। আমি রেডিও শুনতে পারবো? খবরের কাগজ পড়তে কোনো অসুবিধা আছে? খবরের কাগজ, রেডিও শোনার সব সুযোগই আপনি পাবেন। চিঠি লিখতে পারবো? আমি আপনাকে বলছি যে আপনার সাহায্য চাই, আপনার উপদেশ চাই। আপনি এখনো কিছু সমস্যা রয়ে গেছে, সব কিছু বিপদমুক্ত এ কথা আমি জোর করে বলতে পারি না। মনে রাখবেন, আমি নিজেই আমার প্রভু নই। তুমি পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট, আমি বুঝি না সমস্যাটা কোথায়। শেখ সাহেব, আপনি দীর্ঘদিন যাবত পৃথিবীর অনেক খবরই রাখেন না, জানেন না কোথায় কি ঘটেছে, ঘটছে। এই দুর্ভাগা দেশটা এখন এক ভয়াবহ বিপর্যয়ের আবর্তে নিপতিত। পূর্ব পাকিস্তানের যুদ্ধে আমরা হেরে গেছি। আমাদের সেনাবাহিনী দলে বলে নিজেদের নেতৃত্বে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। ভেবে দেখুন ব্যাপারটা কত বড় সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। শেখ সাহেব, আপনাকে আমার এত কথা বলার কথা নয়, তবু অকপটে বলে গেলাম। তুমি শুধু বলো, আমি মুক্ত কি মুক্ত নই? আপনি যদি মনে করেন এখান থেকে ঢাকাগামী বিমান ধরা মানে মুক্তি, তাহলে আমার বিশেষ কিছু বলার নেই। আমি আবারও বলবো, আপনি আগের চেয়ে ঢের মুক্ত। আমিও আমার মুক্তি ছাড়া তোমার সাথে কথা বলতে কোনো প্রকার আগ্রহী নই। আমি আপনাকে বলছি যে আপনার সাহায্য চাই, উপদেশ চাই। আপনি কথাটা শুনেও শুনছেন না, কিন্তু আমি আপনার জন্য যতটুকু করেছি তার জন্য আমার প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত। কই, ইয়াহিয়া খান তো আপনার মৃত্যুদণ্ডাদেশে সই করতে এতটুকু দ্বিধা করেনি। আমার জন্য, হ্যাঁ হ্যাঁ, শুধু আমার জন্য তা কার্যকর করতে পারেনি। আমি ক্ষমতায় আসার পরও কত যে কাতর অনুনয় বিনয় করে কেঁদেছে, বলেছে আমি যেন আপনার ফাঁসির কাজটা সম্পূর্ণ করে ফেলি। তার প্ল্যান ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনাকে ফাঁসিতে ঝোলাবে, কিন্তু আমি তা হতে দেইনি। এখন শুধু ইয়া আমাকে দোষারোপ করে আমি নাকি আপনাকে মিয়ানওয়ালি কারাগার থেকে সরিয়ে ফেলেছি। বলুন মিস্টার শেখ সাহেব, এই কথাগুলো কি আপনি বিশ্বাস করতে পারছেন না? ইয়ার দাবি ছিল ক্ষমতা হস্তান্তরের পূর্বে আপনাকে ফাঁসিতে ঝোলাবে, কিন্তু আমি তা হতে দেইনি। আমি বলেছি না, শেখ সাহেবকে এই মুহূর্তে যদি আপনি হত্যা করেন, এখনো বাংলাদেশে আমাদের 1,03,000 সামরিক বেসামরিক লোক বন্দী রয়েছে।
5 থেকে 10 লাখ অবাঙালি রয়েছে। মিস্টার ইয়াহিয়া, এমন অবস্থায় যদি আপনি শেখকে হত্যা করেন আর আমি ক্ষমতা গ্রহণ করি, তাহলে এর বিরূপ প্রতিক্রিয়া ঘটবে পাকিস্তানও। একটি লোকও আর জীবিত অবস্থায় বাংলাদেশ থেকে পশ্চিম পাকিস্তানে আসতে সক্ষম হবে না। বলুন শেখ সাহেব, এই কথাগুলো কি আপনি বিশ্বাস করতে পারছেন না? বিশ্বাস কি করতে পারছেন না যে আমি আপনার জীবন রক্ষা করেছি? শেখ সাহেব, আসুন আসুন, আমরা একসাথে কাজ করি। আসুন আমরা একসাথে কাজ করি। আমাকে কথা দিন, আমাকে কথা দিন, পাকিস্তানকে পুনরুদ্ধার করার কাজে আপনি আমাকে সাহায্য করবেন। একজন বন্দী কিভাবে কথা দিতে পারে বলো? আমি আগে ছিলাম ইয়াহিয়া খানের বন্দী, আর এখন বন্দী তোমার। তফাৎটা কোথায় বলো? কোনো পার্থক্য কি আছে? পার্থক্যটা হচ্ছে বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে। ওকে, আপনি রেস্ট নিন। কি সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। পাকিস্তানি সৈন্যবাহিনীরা আত্মসমর্পণ করেছে, আমার বাঙালিরা যুদ্ধে জয়লাভ করেছে, বাংলাদেশ আর স্বাধীন। এর থেকে আনন্দের সংবাদ, খুশির সংবাদ আর কি হতে পারে? পুরনো নিউজ উইক আর টাইম ম্যাগাজিন থেকে জানতে পারলাম দেশের প্রায় 90 লাখ লোক ভারতের শরণার্থী শিবিরে বন্দী হয়েছে, আশ্রয় গ্রহণ করেছে। প্রায় 30 লাখ নরনারী শিশু পাকিস্তানিদের নির্মম হত্যার শিকার। কি দোষ করেছিল আমার এই মানুষেরা? ইস, পাকিস্তানিদের এই নির্মম অত্যাচারের কথা বেশিক্ষণ ভাবা যায় না। একজন মানুষ কিভাবে পারে একজন মানুষকে এইরকম পাশবিক উন্মাত্ততায় হত্যা করতে? দম বন্ধ হয়ে আসতেছে। কবে ফিরে যাব আমি আমার দেশে? কবে ফিরে যাব আমি বাংলাদেশে? শেখ সাহেব, পত্রিকা, ম্যাগাজিন, রেডিও নিশ্চয়ই পেয়েছেন। আপনার একটা টেলিভিশন সেটের প্রয়োজন হলেও আমাকে নিঃসংকোচে বলবেন, আমি আপনার জন্য সব ব্যবস্থাই করব। শুধু শুধু আমাকে ভুল বুঝবেন না। চিন্তা ভাবনা তো অনেক করার সময় পেলেন, সিদ্ধান্ত কিছু নিতে পারলেন কি? আমি অত সব বুঝি না, আমি শুধু বুঝি মুক্তি। তুমি শুধু বলো আমি মুক্ত কিনা। না, এখনো নয়। আমি কি একটা টেলিফোন করতে পারি আমার স্ত্রী কিংবা দেশের সরকারের কারো নিকট? না, পারেন না। তাহলে আমি এখনো তোমার কারাগারেই বন্দী, কিন্তু এভাবে আর কতদিন? শেখ সাহেব, বিশ্বাস করুন, আমরা এই দেশ ও জাতিকে দ্বিধা বিমুক্ত হতে দিতে পারি না। আমি জানি আগে যেভাবে ছিলাম সেভাবে হয়তো থাকা আর সম্ভব নয়, কিন্তু আমাদের ধর্মের যে একটা বন্ধন রয়েছে, আছে মহতী একটা উদ্দেশ্য। ভেবে দেখেছেন কি, এত কিছু ঘটে যাওয়ার পরেও আমাদের জনগণ জাতি হিসেবে এক ও অভিন্ন। শেখ সাহেব, বিশ্বাস করুন, আমরা এই বন্ধনকে নষ্ট করতে দিতে পারি না। এই ব্যাপারে আমাদেরকে আরো গভীরভাবে আন্তরিক হতে হবে, আমাদেরকে খোলামেলায় আলোচনায় বসতে হবে। আলোচনার জন্য পশ্চিম পাকিস্তান যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা নিরপেক্ষ ইরানে মিলিত হতে পারি। ইরানের শাহেনশাহ এরই মধ্যে সেই আশাবাদ ব্যক্ত করে আমার কাছে বার্তা পাঠিয়েছেন। তিনি আমাদের আলোচনার জন্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এখন শুধু আপনি রাজি হলেই হবে। অবশ্য আলোচনার জন্য যদি আপনার তেহরানও পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা জেনেভাতেও মিলিত হতে পারি। তবে আমি মনে করি আমরা আলোচনাটা এখানেই সেরে নিতে পারি, বাইরের হস্তক্ষেপ ছাড়া। এমনকি আমরা দুজনে মিলে একটা যুক্ত বিবৃতি দাঁড় করাতে পারি। চিরতরে অনেক সমস্যাও মিটিয়ে ফেলা যায়। শেখ সাহেব, আমি অবশ্য একটা বিবৃতির কাঠামো দাঁড় করিয়েছি।
এখন আপনি রাজি হলেই সেটা প্রকাশ করা যায়। শুনুন তাহলে বিবৃতিটা। না, ওটা আমাকে শোনাবার কোনো প্রয়োজন নেই মিস্টার ভুট্টো। কেন, কি আছে অসুবিধা? কারণ আমি এখনো তোমার কারাগারেই বন্দী। তোমরা আমাকে একটা টেলিফোন করার সুযোগ পর্যন্ত দিচ্ছ না। আমি আমার দেশের কোনো ব্যক্তির কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমি বুঝি না তোমরা আসলে আমাকে পেয়েছোটা কি? এখানে আটক অবস্থায় রেখে কথা আদায় করতে চাইছো, নিজেদের ইচ্ছেকে আমার উপর চাপিয়ে দিতে চাইছো। আমি আমার দেশের কোনো কথা না শুনে আমি বিবৃতিতে সই করব না। তুমি যতই আমাকে চাপাচাপি করো না কেন মিস্টার ভুট্টো, আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তোমরা প্রয়োজনে আমাকে গুলি করে মারো, তবু আমি দেশে না ফেরা পর্যন্ত কোনো বিবৃতিতে সই করব না, বলে দিচ্ছি। আরে তুমি আসলে কি পেয়েছো আমাকে? হ্যাঁ, আপনি মনে করেছেন আমাকে খুব কাছাকাছি পেয়ে গেছেন, তাই না? কিন্তু আপনারা ধারণা ভুল। আমি জানতে চাই, এক অবিভক্ত পাকিস্তান করতে আপনি আমাকে সহযোগিতা করবেন কিনা? শেখ সাহেব, আপনার জন্য এত কিছু করলাম, আপনি নিমেষেই তা ভুলে যাবেন? তা তো কখনো ভাবিনি। ক্ষমতা হারানোর পর ইয়াহিয়া আপনাকে হত্যার 3 রকমের পরিকল্পনা করেছিল। ফার্স্ট, আমাকে দিয়ে ব্যাকডেটে আপনাকে ফাঁসি দেওয়া, কিন্তু আমি তা নাকচ করে দিই। সেকেন্ড, জেলখানায় কমান্ডো পাঠিয়ে আপনাকে গুলি করে হত্যা করা। আপনি জানেন কি না জানি না, অনেক আগে থেকেই জেলখানায় একটা কবর খুঁড়ে রাখা হয়েছিল। আমি কমান্ডোদের ব্যাপারে কড়াকড়ি আরোপ করি। আর থার্ড, কয়েদিদের দিয়ে আক্রমণ চালিয়ে আপনাকে হত্যা করা। আমি কয়েদিদের কড়া পাহারায় রাখার নির্দেশ প্রদান করি। ইয়াহিয়ার দুরভিসন্ধি বুঝতে পেরে আপনাকে আমি মিয়ানলি কারাগার থেকে অন্যত্র সরিয়ে ফেলার নির্দেশ দেই, যা যথাযথভাবে পালন করেছে প্রিজন গভর্নর হাবিব আলী। ইয়াহিয়া তার দুরভিসন্ধির একটাও পূরণ করতে পারেনি একমাত্র আমার জন্য। শেখ সাহেব, এই কথাগুলো কি আপনার বিশ্বাস হচ্ছে না? আরে পাকিস্তান তো আপনারাই বানিয়েছেন, সেই পাকিস্তানকে উদ্ধারের কাজে আপনার কোনো ভূমিকা থাকবে না। সেসব অনেক অনেক দিন আগের কথা। এখন নতুন দিন এসেছে, নতুন করে ভাবনা। নতুন ভাবনার উপযোগী করে পাকিস্তানকে গড়ে তোলার জন্য তো আমি আপনাকে আহ্বান করছি। শেখ সাহেব, আসুন, আমরা একসাথে কাজ করি। আমি অপারগ। নিয়তির কি পরিহাস জানেন? মিয়ানলি কারাগারের যে সেল থেকে আমি আপনাকে উদ্ধার করেছিলাম, সেই একই সেলে বন্দি অবস্থায় আমিও একদিন মৃত্যুর জন্য দিন গুনতাম। আমি কি এখন দেশে যেতে পারি? পারেন, কিন্তু কিভাবে যাবেন? পাকিস্তানের পিআইএ ভারতের উপর দিয়ে যায় না। আপনার যাওয়ার ব্যাপারে আমি আজিজকে বলবো, সেই ব্যাপারটা ডিটেল দিন। থমথমে পরিবেশ, আকাশে তারারা জ্বলছে। আমার মন চলে গেছে ঢাকায়। শাহুল্লা থেকে ঢাকা কত দূর? যেখানে সদ্য স্বাধীন হওয়া একটা দেশ নতুন সরকার গঠন করে দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। ভুট্টো সাহেবরা আমাকে এখনো ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে রেখে একের পর এক তীর ছুড়ে যাচ্ছে। ভুট্টো সাহেবকে মোকাবেলা করার জন্য যথেষ্ট মনোবল আমার রয়েছে। স্যার, আমি আজিজ আহমেদ, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের দায়িত্বে আছি। আমি আপনাকে জানাতে এসেছি যে আপনাকে দেশে পাঠানোর ব্যবস্থা চলছে, তবে কিছুটা সময় লাগবে। স্যার, সরাসরি পিআইএর বিমানে আপনাকে ঢাকায় পাঠানো যাচ্ছে না, সেখানে বিপদের ঝুঁকি আছে। আপনি হয়তো বা জানেন, আকাশপথে ভারতের নিষেধাজ্ঞা আছে পিআইএর উপর। আমি শুনেছি। তাহলে স্যার, আপনি কিভাবে দেশে যেতে চাচ্ছেন? আমার দেশের তো কোনো প্লেন নেই যে সেখানে চড়বো। সবে মাত্র স্বাধীন হয়েছি। স্যার, আপনার বিশেষ কি কোনো চয়েস আছে? রেড ক্রস কিংবা জাতিসংঘের প্লেনে চড়ে ঢাকায় ফিরতে পারি। স্যার, এই মুহূর্তে আমাদের ক্ষেত্রে এটা অ্যারেঞ্জ করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, মাসখানেক সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে আমরা কোনো একটা থার্ড কান্ট্রি সহায়তা, আমাদের বন্ধু ভ্রাতৃপ্রতিম ইরান হতে পারে সেই তৃতীয় দেশটি। না, আমি ইরান যেতে চাচ্ছি না। আপনি অন্য কোনো নিরপেক্ষ দেশের কথা ভাবুন। স্যার, আপনি লন্ডন পছন্দ করতে পারেন। ভালো কথা, লন্ডন। ঠিক আছে, লন্ডন। তাহলে স্যার, আমি লন্ডনের ব্যবস্থা করছি।
যত দ্রুত সম্ভব আমার লন্ডন যাবার ব্যবস্থা করুন। আমি লন্ডন হয়ে ঢাকা ফিরতে চাই। স্যার, আপনার দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আমাদের ফরেন অফিস প্রায়োরিটি দিয়ে কাজ করছে। ওদের কথা শুনে তো মনে হচ্ছে ঢাকা ফিরছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত লন্ডন পৌঁছাচ্ছি তার আগ পর্যন্ত কিছুই বলা যাবে না। ওরা খুব ধুরন্ধর, নিজেদের স্বার্থ ছাড়া ওরা কিছুই করে না। এই যে আমাকে লন্ডন হয়ে দেশে ফেরার সুযোগ করে দিচ্ছে, এটা যে তারা স্বেচ্ছায় খুশি হয়ে করছে তা কিন্তু নয়। এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র কাজ করছে, কিংবা কোনো আন্তর্জাতিক চাপ রয়েছে আমাকে দেশে ফিরিয়ে দেওয়ার। শেখ সাহেব, আজ 7 জানুয়ারি 1972, এখন মধ্যরাত, একটু পরেই রাত 12টা বেজে যাবে। এটি বিশেষ একটি মুহূর্ত। দিস ইজ ইউর পাসপোর্ট, and now you are free, a free bird. আপনি এখন থেকে মুক্ত বিহঙ্গ। শেখ সাহেব, ওটা পাকিস্তান ডিপ্লোম্যাট পাসপোর্ট। শেষবারের মতো আপনাকে ব্যবহার করতে হচ্ছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি চার্টার্ড বিমান রানওয়েতে আপনার জন্য অপেক্ষা করছে। আপনি গেলেই বিমানটি উড়ে যাবে। শেখ সাহেব, আজকের তারিখটা কি আপনার মনে থাকবে? যে মাটিকে আমি এত ভালোবাসি, যে জাতিকে আমি এত ভালোবাসি, যে মানুষকে আমি এত ভালোবাসি, আমি জানতাম না সেই বাংলায় আমি ফিরে যেতে পারবো কি পারবো না। কিন্তু সব অনিশ্চয়তাকে বাটি চাপা দিয়ে আমাবস্যার ঘোর ও ঘন কালো রাত পেরিয়ে আজ দেশে ফেরার প্রিয় মুহূর্তে আমি হাজির হয়েছি। আজ একটা বিশেষ দিন। আজকের দিনটা আমি ভুলে গেলেও বাঙালি কোনোদিন ভুলবে না। এত বিশ্বাস আপনার বাঙালির উপর? বাঙালির আত্মত্যাগের বিনিময়ে আমি বাংলাদেশ পেয়েছি। বাঙালির ভালোবাসাই আমাকে বঙ্গবন্ধু বানিয়েছে। শেখ সাহেব, আপনার এই মুক্তির তারিখটা আমারও মনে থাকবে। আজ আমার 44তম জন্মদিন। বলতে পারেন কতদিন পরে মুক্ত হলেন? না, অন্ধকার কারাগারে থাকতে থাকতে দিন তারিখের হিসেবটা আমার জানা নেই। 288 days। 288 দিন। পাকিস্তানের 24 বছরের ইতিহাসে 12-13 বছর তো শুধু জেলেই কাটিয়ে দিলাম, কিংবা তারও বেশি হতে পারে। মনে হচ্ছে আপনার কারাবন্দী জীবনের অবসান হতে যাচ্ছে। আমার মনে হয় এটাই আপনার শেষ কারামুক্তি। শেখ সাহেব, যাবার সময় একটা অনুরোধ করি। দেখেন, দুই অংশের মধ্যে কোথাও একটা বাঁধন রাখা যায় কি? আমি কিছু বলতে পারবো না। আমার পক্ষে এখন কিছুই বলা সম্ভব নয়। ওকে, গুড নাইট অ্যান্ড গুড বাই। ধরুন, কি আছে এখানে? $50,000 আছে। মনে করতে পারেন এটা আপনার দেশে ফেরা পকেট মানি। না, এর কোনো প্রয়োজন আমি দেখছি না। বন্ধুত্বের দাবিতে দিচ্ছি, প্লিজ না বলবেন। No, no. Contribute it for my chartered plane. Okay? শেখ সাহেব, এটা স্ট্র্যাটেজিক কার্গো হিসেবে ননস্টপ লন্ডন যাবে। কাউকে জানানো হবে না যে বিমানে কোনো যাত্রী আছে। লন্ডন পৌঁছার আধা ঘন্টা আগেই জানানো হবে বিমানে একজন যাত্রী আছে, হিজ শেখ মুজিবুর রহমান। সেটা তোমার মর্জি। এটা আপনার নিরাপত্তার জন্য।
আমি আশা করব আপনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন। দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, এর বাইরে কি সম্পর্ক থাকতে পারে তা আমার জানা নেই। আমার প্রস্তাবগুলো পুনর্বিবেচনার জন্য অনুরোধ রইল। আমি এখন কিছুই বলতে পারবো না, আগে ফিরে যাই। আমি পুনরায় বন্ধুত্ব স্থাপনের জন্য ঢাকাও যেতে প্রস্তুত। আমি এখন কিছুই বলতে পারবো না। আমি দেশে ফিরে যাব, আমার জনগণের সঙ্গে সাক্ষাৎ করব, এরপর তোমাকে জানাবো। দুই অংশের মধ্যে শিথিলতম কনফেডারেশনও যদি রাখা সম্ভব হয়, রাখবেন দয়া করে। আমি এখন কিছুই বলতে পারবো না। শেখ সাহেব, উই আর পলিটিশিয়ান। রাজনীতির ময়দানে আমরা প্রতিদ্বন্দ্বী হলেও কেউ কারো শত্রু নই। আমি আপনাকে আমার অন্তরঙ্গ বন্ধুই মনে করি। উইশ ইউ অল দ্য বেস্ট। রাত ৩টা, ৮ জানুয়ারি ১৯৭২। পাখি উড়ে গেল। দ্য বার্ড হ্যাজ ফ্লোন। আমরা পূর্ব পাকিস্তানকে হারিয়েছি, বিনিময়ে পেলাম শেখ মুজিবুর রহমানের 288 days।